একটা খবর দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। খবরটা হচ্ছে এই, খালেদা জিয়ার জন্য নাকি উদ্বিগ্ন শেখ হাসিনা। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বিগ্ন শেখ হাসিনা। ওই নতুন জালেম বিএনপিকে বলতে চায়, বেশি জালেমগিরি করো না। তোমাদের মামু বাড়ি হিন্দুস্তানও নয়, তোমাদের খালা বাড়ি মায়ানমারও নয়, সীমান্তের পাশে তোমাদের মামু বাড়ি নাই, খালা বাড়িও নাই, তোমাদের বঙ্গোপসাগর জয় করতে হবে। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। জামাতের বিরুদ্ধে বিএনপি অকল্পনীয় ঘটনা ঘটিয়ে 48 ঘন্টার বেশি টিকতে পারেনি, নাকানি চুবানি খেয়ে 48 ঘন্টার মধ্যেই বিএনপি পিছু করতে বাধ্য হলো। কাকে দেখতে চান আপনারা, কোন দলকে ক্ষমতা দেখতে চান? এই লাইভ মানে সার্ভে হয়েছে, পোল হয়েছে, আপনারা আমাকে জানাবেন, মানে কমেন্ট করে আপনারা জানান যে আপনারা কোন দলকে এই মোট আগামীতে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান। মনে করুন কোন দল ক্ষমতা গেলে সুশাসন নিশ্চিত হবে এবং আমরা যে সত্যিকার অর্থে কার্যকরী একটা মানুষের সরকার বা জনগণের সরকার, এই সরকার সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতি রোধ বা প্রতিরোধ করবে, কাকে মনে হয়? দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর অংশগুলো দেখে আসি। বিএনপি অকল্পনীয় ঘটনা ঘটিয়ে 48 ঘন্টার বেশি টিকতে পারেনি, নাকানি চুবানি খেয়ে 48 ঘন্টার মধ্যেই বিএনপি পিছু করতে বাধ্য হলো। জামাতের বিজয় কি ঘটেছে দর্শক, আপনারা দেখেছেন হঠাৎ করেই, যেটা অকল্পনীয়, আনইমাজিনেবল, এবং ইট নেভার ফিটস উইথ তারেক রহমান আর বিএনপি। জামাত 1971 সালে কি করেছিল এটা জাতিকে মনে রাখার আহ্বান জানায়। জামাতকে নাকি জাতি 1971 সালে দেখেছে, এই প্রশ্ন তারেক রহমান উত্থাপন করে এবং বিএনপি মির্জা ফখরুল এরা হঠাৎ করে তারেক রহমান বলার পরে কয়েকজন বিএনপি নেতারা, যদি আগে ফজু পাগলারা বলতো, ফজু পাগলা তো এখন সাইজ হয়ে গেছে, নাকে খত দিয়ে ক্ষমা চেয়ে এসেছে, এখন ফজু পাগলার মুখ বন্ধ। তো জামাতের 71 প্রশ্ন নিয়ে তারেক রহমান প্রশ্ন তুলেছিলেন, কিন্তু জামাতের 71 প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলতেই চারদিকে তোলপাড় শুরু হয়ে গেছে তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান মোনাফেক, বেঈমান। এমনিতে তারেক রহমান 10% দুর্নীতির বরপুত্র, ধান্দাবাজ, সান্দাবাজ, মুসলেকা দিয়ে পালাতক, সব ঠিক আছে, এটা আলাদা বিষয়, কিন্তু সব ফাঁস হয়ে গেছে। এখন লস যায়, তারেক রহমান আর মুখ দেখাতে পারেন। এটা যদি প্রকাশ্যে চলাফেরা করতে হতো বাংলাদেশে, মানুষ থুতু দিত তারেক রহমানকে। কি জামাতের 71 ইস্যু নিয়ে প্রশ্ন করে, অথচ বিএনপি একটা রাজাকারদের দল। শাহজিজ, আব্দুর রহমান বিশ্বাস, জদমিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, এরা ছিল রাজাকার। এখন এগুলো সব সামনে এনেছে যে আপনি জামাতকে রাজাকার বলে 71 মনে করি না, আর বিএনপি তো ছিল রাজাকারদের দল। জিয়াউর রহমান ইচ্ছা করে রাজাকারদের বড় বড় পদ দিয়েছেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বানিয়েছে। আর আওয়ামী লীগের মতে তো জিয়াউর রহমান একজন পাকিস্তানের চর। যে যখন এই বিষয়গুলো সামনে আসলো, লস যায়, তারেক রহমান ঠিকভাবে কথা বলতে পারেন না। মজার বিষয় যে তারেক রহমানের অতীত কর্মকাণ্ড সব ভিডিও আকারে আছে, সব ভিডিও সামনে এসেছে। আবার কি সেই সাক্ষাৎকার বিভিন্ন দলের প্রধানরাও সাক্ষাৎ করেন। মুস্তাফিজুর রহমান ইরানকে দেখলাম শেয়ার করেছেন, আপলোড দিয়েছেন তার ফেসবুক আইডিতে। কি তারেক রহমান সাক্ষাৎকারে বলছেন জামাতের 71 নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, বলছে না না, এটা আমার বাবা আমার মা কেউ ওই 71 নিয়ে কস্তাকস্তি পছন্দ করেন না, আমরা সামনের দিকে এগোতে চাই, ওটা ভুলে যেতে চাই। তখন ভুলে যেতে চেয়েছেন, এখন এটা মনে রাখতে চান। ফাজলামি শুরু করেছেন, নাকানি চুবানি খেয়েছে, মানুষ সিসি করছে যে এটা কি এটা কি। তো দর্শক, এরপরে আর তারেক রহমানের ওই 10% কাহিনী তো সামনে আসছেই, এটার মাধ্যমে তো লজ্জায় পড়ছে। এটা ওই জামাতের বিরুদ্ধে লাগলে এরকম 10% সহ নানান বিষয়ে সামনে আসতে হবে, আসছে সামনে, এই ঘটনাই ঘটছে। এরপরে লন্ডনে একটা প্রোগ্রামে একজন বলছে যে 30 লক্ষ শহীদ। তখন বক্তব্য চলাকালীন সময়ে বক্তব্যের মধ্যে স্টেজ থেকে তারেক রহমান থামিয়ে দিচ্ছেন যে 30 লক্ষ মানে কোথায় পেয়েছ? 30 লক্ষ নিয়ে খালেদা জিয়া প্রশ্ন তুলেছে, আর এখন তারা 30 লক্ষ করে পারলে 30 কোটি বানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা চর্চা করে। যখন এই বিষয়গুলো সামনে আসলো, একটা লজ্জাস্কর পরিস্থিতিতে পড়েছি বিএনপি, যে কি বলতে গেলাম আর কি হয়ে গেল। জামাতকে রাজাকার, জামাতকে স্বাধীনতা বিরোধী বলতে যে আমার অবস্থা তো খারাপ, মান সম্মান তো আর থাকছে না, কি করা যায়? তো এরপরে দর্শক এখন মিনমিন করছে, মিনমিন এখন বলছে না, এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ জনগণ প্রশ্ন তুলছে যে 24-এর বাংলাদেশে 24-এর মাধ্যমে ওই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করা, প্রতিপক্ষকে কথায় কথায় রাজাকার ট্যাগ দেওয়া, স্বাধীনতা বিদ্যুৎ ট্যাগ দেওয়া, এটা কবর রচিত হয়েছে। এটা যে করবে তার পরিণত হবে আওয়ামী লীগের মতো। এখন আওয়ামী লীগের সাথে তুলনা করছে বিএনপিকে ছাত্র জনতা। এমন বেশিংয়ের শিকার হচ্ছে যে নারী নক্ষত্র কেঁচো করতে যে সমস্ত সাপ বের হয়ে আসছে বিএনপির, এখন চোখে কানে দেখে না। এই যে জামাতকে স্বাধীনতা বিরোধী, রাজাকার, অমুক তমুক, 71, এগুলো বলার 48 ঘন্টার মধ্যেই দেখলো যে অবস্থা খারাপ। এমন রিয়াকশন যে বিএনপির সমস্ত আকাম জাতির সামনে আসছে। অতএব ভাই এগুলো আর কখনো বলতে চাই না। একবার এরকম বেকায়দায় পড়েছিল, তখন সালাউদ্দিন বলেছিলেন যে স্বাধীনতার পক্ষে বিপক্ষের বিভাজনের রাজনীতি বিএনপি করতে চায় না, অথচ তারেক রহমান এখন করেছে। যে বিপক্ষে কি ছিল এটা নিয়ে খোঁচা দেয়। তো দর্শক, এবং টক শোতে দেখেছি যখন বিএনপি নেতাদের কাছে প্রশ্ন করা হয়, বিএনপির কাছে
যে আপনারা জামাতের সাথে মন্ত্রিত্ব শেয়ার করেছিলেন, একসাথে আন্দোলন করেছিলেন, তখন তাদের স্বাধীনতা বিরোধিতা নিয়ে 71 নিয়ে কোনো প্রশ্ন তুলেন না, এখন কেন প্রশ্ন তুলছেন? তখন ও করে বলতে পারে না কিছু, চোরের মতো করে, কোনো উত্তর নেই। মানে ওভারঅল বিএনপি একটা লজ্জাস্কর পরিস্থিতি পড়ে গিয়েছে। সমস্ত ভিডিও, পত্রিকার কাটিং এগুলো সব সামনে আসছে, ভাইরাল হচ্ছে। এখন দেখা গেছে যে জামাতকে রাজাকার বলতে যে উল্টো বিএনপি রাজাকার হয়ে যাচ্ছে, বেকায়দা করছে। তারেক রহমান সে রাজাকার প্রেমী হয়ে যাচ্ছে। তো এই জায়গায় খালেদা জিয়া অপমানিত হচ্ছে এবং জিয়াউর রহমান অপমানিত হচ্ছে বিএনপির কাছে, কারণ জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শকে এখানে ধারণ করছে না, এটা স্পষ্ট হচ্ছে। তো এই বাস্তবতায় দাঁড়িয়ে মির্জা ফখরুল বলছেন, মতপার্থক্য সত্ত্বেও সবাই মিলে জুলাইয়ের বিজয় সুসংহত করা আহ্বান মির্জা ফখরুলের। মাহমুদুর রহমান সাহেব বা অন্য অনেকের সাথে মিশতে তখন সুন্দর সুন্দর কথা। তো এই যে মতপার্থক্য থাকা সত্ত্বেও জুলাইয়ের বিজয় সুসংহত করা আহ্বান, এটা হচ্ছে একটা নাকে খত দেয়া, যে এখন ঐক্যের কথা বলছেন। তারেক রহমান ঐক্যের কথা বলছেন কেন? এই যে নাকানি জুবানি খেয়েছেন, জামাতকে রাজাকার বলে উল্টো বেকায়দায় করেছেন। ওই যে হাসিনা শিক্ষার্থীদের রাজাকার বলে, রাজাকারের নাতিপুতি বলে একদম গদি হারিয়েছেন, পুরো দল সহ পালাতে হয়েছে। বিএনপি এই ভয় করছে, এই ভয় থেকে যেই দেখে বেকায়দায় জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা, নেটিজেনরা চেপে ধরে, তারপরে ঐক্যের কথা বলে। দেখেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইটস ট্রু। বিএনপি অতীতে যে কয়বার জামাতকে সরাসরি উচ্চ পর্যায় থেকে রাজাকার, স্বাধীনতা, হজু পাগলার মতো পাগল ছাগল কি বললো ওটা ব্যাপার না, বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা যে কয়বার জামাতকে 71 নিয়ে বেশিং করার চেষ্টা করেছে আওয়ামী স্টাইলে, ভারতীয় ন্যারেটিভে, জামাত শিবিরের লোকজন জবাব দিয়ে বিএনপিকে পিছু হটতে বাধ্য করেছে। তারপরে বিএনপি ঐক্যের ডাক দেয়, যে আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হই, বিতর্ক ইখতিলাফ থাকলেও আমরা মূলত ঐক্যবদ্ধই থাকবো। তো এরকম যে তারেক রহমানের বক্তব্যে 48 ঘন্টা যেতে না যেতেই মির্জা ফখরুল বলছেন, না মতপার্থক্য থাকা সত্ত্বেও আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা জুলাইয়ের বিজয়কে সুসংহত করি, নরম সুর। তাহলে যাদেরকে আপনি স্বাধীনতা বিরোধী বলবেন তাদের সাথে আবার ঐক্য কিসের? স্বাধীনতা বিরোধী বা এই টাইপের কথা বললে তার রাজনীতি করার অধিকার নেই। আপনি যদি কাউকে স্বাধীনতা বিরোধী বলেন, যে স্বাধীনতা বিরোধী, তার রাজনীতি করার অধিকার নেই। বাস্তব কথা হচ্ছে বাংলাদেশের কেউ স্বাধীনতা বিরোধী না, সবাই স্বাধীনতার পক্ষে। দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর কেউ বিরোধী থাকে না। আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট দিয়েছে, যে IRI এর রিপোর্টে উঠে এসেছে 79 অর্থাৎ 69% মানুষ চায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হোক, তারা আওয়ামী লীগের নির্বাচনে চায় না। 80% নাগরিক দেশ নিয়ে আশাবাদী, 52% দেশে নতুন রাজনৈতিক দল দেখতে চান, 43% মানুষ বিদ্যমান দলগুলোতেই সন্তুষ্ট। সবচেয়ে হাস্যকর আপনার এই যে রেজাল্ট, সেটা আসছে বিভিন্নভাবে, বিভিন্ন দল অনুযায়ী, আপনি আপনার আইডিওলজি অনুযায়ী কাকে দিবেন। প্রথম আলো রিপোর্ট, প্রথম আলোর জরিপে বিএনপি নির্দ্বিধায় এগিয়ে। এখন মানুষ বলছেন যে প্রথম আলো জামাত ইসলামকে, যেহেতু জামাত ইসলামের বিপক্ষে ভারতীয় এজেন্ট তারা মনে করেন, আমি এটা বলছি না। সুতরাং প্রথম আলোর কাছ থেকে এর চেয়ে ভালো রিপোর্ট আপনি আশা করতে পারবেন না। আর মানে IRI তারা বলছেন 61%, না IRI বলছেন এটা মানে আওয়ামী লীগের মানে বক্তব্য, এবং আর আমার দেশ পত্রিকা তারা বলছে 100, মানে আপনার তাদের যে মানে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী মানে এই মতে মানে জামায়াত ইসলামী মানে নাকি 91% মানুষ ভোট দিবে। এটা আমার কাছে কতটা যুক্তিসঙ্গত বা কতটা সেন্সেবল এটা আমি তো বুঝতে পারতেছি না, কারণ এখানে এটা আমি দেখলাম যে একজন শেয়ার করেছেন, যিনি আপনার এই যে জিল্লুর রহমান, যে ওনার স্ত্রী, উনি এটা ফাহমিদা হক, উনি এটা শেয়ার করেছেন। এটা কোন জায়গা থেকে শেয়ার করলেন? আমার দেশ পত্রিকার এটা সত্যিকার অর্থে রিপোর্ট কিনা আপনারা কেউ একটু চেক করে কি আমাকে জানাবেন? বট রিপোর্ট ওনারা বলছেন। আচ্ছা, they never asked me, PM 47.5% তারিক রহমান। আচ্ছা, 47.5% এটা কি পলিটিক্যাল? প্রথম আলো, আচ্ছা 47% মানুষ মনে করেন প্রথম আলো রিপোর্ট অনুযায়ী আগামীতে প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর আচ্ছা তরুণদের প্রথম ভোটে ইসলামের পক্ষে আপনি বলছেন। আর আরেকটা হচ্ছে যে পাকিস্তান বিমানের চালু খবর সত্যি গুরুত্বপূর্ণ, ঐতিবাচক উদ্যোগ পাকিস্তানের সাথে আপনি এটা বলছেন। আমি এটা বলেছি সবচেয়ে বড় জিনিস হলো যে বাংলাদেশ ইউরো ফাইটার কিনছে, ইউরো ফাইটারটা। এখন আপনারা যারা এখানে আছেন বা আমার সাথে যুক্ত হবেন এই মুহূর্তে, আমি আপনাদেরকে বলি, আপনারা কি মনে করেন আগামী ইলেকশন মানে আপনার ভোটটা কোন দিকে যাচ্ছে? মানে আপনারা যারা এখানে আছেন, আপনারা কি মনে করেন, মানে কাকে দেখতে চান, আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চান? এই লাইভ মানে সার্ভে হয়ে যাক, পোল হয়ে যাক, আপনারা আমাকে জানাবেন, এখানে কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা কোন দলকে এই মুহূর্তে আগামীতে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান। মনে করেন কোন দল ক্ষমতা গেলে সুশাসন নিশ্চিত হবে এবং আমরা যে সত্যিকার অর্থে কার্যকরী একটা মানুষের সরকার বা জনগণের সরকার, যে সরকার সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতি প্রতিরোধ করবে, কাকে মনে করেন আপনারা? এখন বাংলাদেশ আপনার জামাত ইসলাম বলছে 100% জামাত ইসলাম, আমি জামাতকে চাই। আচ্ছা, মাই মাম সেড জামায়াত। আচ্ছা, আপনি বলছেন আপনারা জামাতের পক্ষে ভোট দিবেন, মাই মাম সেড জামায়াত। আচ্ছা, তো আপনারা আমাকে লিখে জানান দানচড়া থাকে বাংলাদেশ পাকিস্তান ডাইরেক্ট ফাইট চালু হয়েছে, এখনো হয় নাই, হবে শীঘ্রই। আচ্ছা, জামাত খামাত করবে, ইতালি থেকে বলছেন ইনশাল্লাহ দাঁড়িপাল্লা। আচ্ছা, এখন আপনারা কি মানে জামায়াত ইসলামী দলের রাজনীতির সাথে যুক্ত, নাকি মানে আপনি মনে করেন একজন সিটিজেন হিসাবে যে জামায়াত ইসলামী ক্ষমতা যাওয়া উচিত, কোনটা? এটাও আমাদেরকে জানা দরকার, কেননা আমি এনসিপি। আচ্ছা, এনসিপি, থ্যাংক ইউ সো মাচ। নতুন দল, অবভিয়াসলি 52 মানে নতুন রাজনৈতিক দল, 52% মানুষ মনে করেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশে তারা দেখতে চান, এটা তারা আলোচনা করেছেন। জামাতকে ভোট দেবো এবার। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ পাকিস্তান? আচ্ছা, পূর্বে আমার সমস্ত ফ্যামিলির সদস্য বিএনপিকে বনিত, এবার জামাত ইসলামী তারা ইনশাল্লাহ। জামাত ইসলামী জামাত মানে কি জামাত? আচ্ছা, আমি মনে কি জামাত? আমি মনে করি জামাত ভালো হবে। আচ্ছা, এনসিপি অপোজিশন, আপ ওয়াকিল বাংলাদেশ বলছেন। তো মোটামুটি এখানে দেখলাম যে আপনারা জামাত, এখন সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা রিপোর্টে জামায়াত ইসলামীর পক্ষে চলে যায়।
তবে এতটুকু আমি বলি, জামায়াত আর বিএনপি দুটো দলের ভিতরে যদি মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, যারা বিরোধী দল সরকারি দল হোক, আমাদের জন্য তারা সমান আমি মনে করি, কারণ জাতীয়তাবাদী শক্তির পক্ষে সবাই। যদিও বিএনপি এবং জামাতের ভিতরে এই লড়াইটা চলছে, তবে একটা জিনিস আমি আপনাদেরকে দেড়তন ভাষায় বলতে চাই, উইচ মেক্স দ্যাট স্টুপিড সার্ভে। আচ্ছা আমি জীবনের প্রথম ভোট জামায়াত ইসলামকে দেবো ইনশাল্লাহ। আপনি বলছেন জান্নাত আয়াত, জান্নাত বলছেন জীবনের প্রথম ভোটটা আপনি দিবেন জামায়াত ইসলামকে। এই পরিস্থিতিতে জামায়াত ইসলামের মতো কিছু বিকল্প আর কিছুই নাই। ইন্টারেস্টিং। তো এখানে একটা জিনিস বলি আমি আপনাদেরকে, এই নির্বাচনে যদি ভোট সঠিক জায়গায় ভোট দিতে ব্যর্থ হন, বাংলাদেশ কিন্তু মাথায় রাখবেন, কারণ আসন্ন ভয়ঙ্কর বিপদ বাংলাদেশের সামনে। কেন বিপদ? আওয়ামী লীগ এবং ভারত তারা তাদের এই যে পরিকল্পনা যেটা আছে বাংলাদেশে, দেখুন আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থেই দল হতো, রাজনৈতিক দল ক্ষমতায় গেছে, আবার মানে ট্রাইং টু ব্যাক, সমস্যা তাদের কখনো ফেরত আসতে পারে, এটা ভয়ঙ্কর বিপদ হবে। এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্য জায়গা কোনটা জানেন? যে আওয়ামী লীগ ভারতে আছে, তারা এসে তো ভারতকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এটা আমার কাছে সবচেয়ে আতঙ্কের কারণ, মানে আওয়ামী লীগ আমাদেরই বাংলাদেশের মানুষ দ্বারা পরিচালিত, এগুলো বাস্তবতা। সবচেয়ে আশ্চর্য, বাই দ্য ওয়ে লেডিস এন্ড জেন্টলম্যান, লেটস টক অ্যাবাউট ইউরো টাইফুন। বাংলাদেশ ইতালির কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে, এটা একটা নজিরবিহীন ঘটনা। মানে একের পরে চীনের পরে পাকিস্তানের পরে তুরস্কের পরে এখন মানে ইউরো ফাইটার কিনতে যাচ্ছে। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প আসেন খুব শীঘ্রই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ফাইটার জেটস কিনবে। দ্যাটস রিমার্কেবল, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। এবং সত্যিকার অর্থে আমি মনে করি যে বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা যে এটা অনুভব করে যে উই নিড দিস স্টাফ, এর কোনো বিকল্প নেই। এবং এই 17 বছরে বাংলাদেশ কত বছর পিছিয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন। এটা যদি আপনাকে বলি, আপনি উঠে বলবেন যে সম্ভবত আপনি মানে আওয়ামী লীগ বিরোধী এই চাই না। বাংলাদেশের যে জায়গাতে বাংলাদেশের স্টেবিলিটি দরকার সেই জায়গাগুলোতে এবং বর্তমান বিশ্বে অ্যালায়েন্স এবং মিলিটারি আপনার ন্যূনতম দেশকে ডিফেন্ড করার মতো অবস্থা আপনার থাকতে হবে, না হলে আপনি বিপদে পড়বেন। এবং আমরা বিপদে পড়তাম না যদি ভারতের মতো কোনো দেশ আমাদের মানে প্রতিবেশী রাষ্ট্র না হতো, তাহলে আমাদের এই সংখ্যার কারণ থাকতো না। আর তারপরে অন টপ অফ ইট দুটো কারণে, এটা ভারত অ্যাগ্রেসিভ, ভারত রাষ্ট্র তারা এভাবে চায়। সেকেন্ড থিং হলো বর্তমানে যে সরকার আছে এবং যে ন্যাশনালিস্ট গভর্নমেন্ট আছে ইন ইন্ডিয়া, তাদের যে পরিকল্পনা বা অ্যাগ্রেশন এটা মারাত্মক আকার ধারণ করেছে লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং বাংলাদেশের মতো দেশ তাদের কাছে সিকিউরিটি কনসার্নের জায়গা, এবং তারা মনে করেন যে কোনভাবে হোক না কেন বাংলাদেশকে কুক্ষিগত এবং কন্ট্রোলে আনতে হবে, এটা আমাদের কোনো বিকল্প নেই। ভাই জামাত আপনাদের নমিনেশন নিলে আপনি কি নির্বাচন করবেন? ভেরি গুড কোয়েশ্চেন। আমি নির্বাচন না করার প্রথম কারণটাই হলো যে আমি আপনাদেরকে বলি, আমার বলা উচিত ছিল সবাইকে, যদি আমাকে মানে হাজার মানুষ এটা বলেছেন বা আমি দেশে গেছিলাম সবাই বলেছেন, অনেক বড় বড় ব্যক্তি আমাকে বলেছেন, এটা মূলটা কারণ অন্য একটা জায়গায় ছিল। আমি এই বছর নির্বাচন না করার সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম যে একটা অন্য মানে কারণ, এটা কোনো অর্থকরীর কোনো সমস্যা নাই, অন্যান্য আমি আমার ব্যক্তিগত কারণে ফ্যামিলিগত কারণে আমি আসলে এখান থেকে একটু দূরে চলে গেছিলাম। তবে আমি এতটুকু বলি, নাথিং ক্যান বি রুলড আউট। আমরা যে কোনোভাবে শুধু এমপি নয়, এমপি বাইরেও সরকারকে সার্ভ করা দরকার, যে কোনোভাবে হোক না কেন, এটা আমরা মনে করি এবং করা উচিত বলে আমরা মনে করি। কেননা পরিবর্তন আনতে গেলে আপনি যদি আনতে চান সত্যিকার অর্থে পরিবর্তন, আমি মনে করি আমি না হলেও আমাদের মতো মানুষকেই রাষ্ট্র ক্ষমতায় বা মানে রাজনৈতিক দল অথবা অ্যাডমিনিস্ট্রেশন থাকা উচিত বলে আমি মনে করি। এটা হচ্ছে বাস্তবতা। এর বাইরে গেলে আপনাকে কারণ আপনি হিসাব করে আমি দেখেছি, আমি মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি যে সত্যিকার অর্থেই বাংলাদেশে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো মানে খুব কম মানুষ আছে, এবং আমাদের মতো আমাদের যে নতুন প্রজন্ম এর ভিতরে খুব কম আছে বিভিন্ন দিক দিয়ে, সব দিক দিয়ে মিলে ওভারঅল বা স্কোয়ার বা আন্ডারস্ট্যান্ড পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং বিভিন্ন কারণে। সুতরাং আমি মনে করি আমাদের মতো মানুষ অবশ্যই দরকার নির্বাচনের জন্য। এবং এই মানুষ কারণ গতানুগতিক রাজনৈতিক নেতৃবৃন্দ, গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন আনতে মানে আপনি অক্ষম। এটা আচ্ছা আমার দেশের রেজাল্ট কি? আচ্ছা আমার দেশের রেজাল্ট হলো যে আমার দেশ পত্রিকার দ্বারা তারা এখন আমাদের পত্রিকাকে খুব গালিগালাজ করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, যে তারা বলছে যে এটা বিএনপি মানে জামাতের পক্ষে এই সেই, যে যার পক্ষে যাচ্ছে সেখানে ইনকালাব গালি খাচ্ছে, এটা বিএনপির পক্ষে গেছে। আপনার বাস্তবতা হলো এইটুকু। সুতরাং আমরা নিরপেক্ষ একটা, তবে সোশ্যাল মিডিয়ার মানে যে সার্ভেটা টোটালি ডিফারেন্ট, এটা কিন্তু মানে আপনার যাচ্ছে জামাতের পক্ষে এন্টায়ার সোশ্যাল মিডিয়ার মানে সার্ভে যেটা, এটা বাট পত্রিকাগুলোর রিপোর্টগুলো আমরা দেখলাম যে তারা নিচ্ছেন এগুলো বিভিন্নভাবে, বিশেষ করে ইনকালাবের রিপোর্ট। ইনকালাব পত্রিকার কোনো রিলায়েবল মানে সার্ভে হতে পারে এটা আমি বিশ্বাস করি না, কেননা তবে ডেফিনেটলি প্রথম আলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে প্রথম আলো বুঝতে হবে প্রথম আলো তারা সার্ভে যে করেছেন এটা একটা মেকানিজম আছে, তারা নিশ্চয়ই ভাই জামাত ইসলাম থেকে জামাত আপনাকে আচ্ছা এই প্রশ্নটা আপনি আবার করেছেন। আমি এতটুকু বলি যে গণতান্ত্রিক যে কোন দেশ মানে দলের পক্ষে নির্বাচন করা সম্ভব, করা উচিত আমি মনে করি যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। এতটুকু লাভ টু টেস্ট, হ্যাভ লাভ টু টেস্ট। ওকে, থ্যাংক ইউ। সো আজকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর সেটা হলো যে আমি আমার কাছে আবার বলি যে এই যে সার্ভেগুলো হচ্ছে, সার্ভেগুলোতে কিন্তু অলরেডি মানে নির্বাচনিক যে প্রক্রিয়া এবং সার্ভেগুলো আপনাকে কি বলছে, নির্বাচন নিয়ে সত্যিকার অর্থেই যে দলগুলো ভাবতেছে এবং তারা যে প্রিপারেশন নিচ্ছে এবং তাদের আস্থা কনসার্ন সবকিছু জায়গা এখন মানে ঘুরে ফিরে খাচ্ছে বিভিন্ন পত্রিকা রিপোর্টে, সেটাই বোঝা যায়। অর্থাৎ নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। লেডিস এন্ড জেন্টলম্যান, এটা ইউ সিম রিল্যাক্স এন্ড ইউর শিফট ওভার। আই এম ওভার টুডে, সো দ্যাটস হোয়াই আই এম হিয়ার রাইট নাও। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে এটুকু বলতে চাই যে ধরেন একটু আগে দেখলাম হাসনাত আব্দুল্লাহ একটা লাইভ করেছে, সেই লাইভে সে অর্থাৎ প্রার্থী আগে না মার্কা আগে এটা উনি দেখিয়েছে। আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, গতকালকেও বলেছি, গণতান্ত্রিক দেশে সবার আগে প্রার্থীর যোগ্যতা এবং প্রার্থীর সততা। প্রার্থী একজন
গুণগত এবং উন্নত মানের প্রার্থী উন্নত মানের গণতান্ত্রিক ব্যবস্থা বা সুশাসনের পক্ষে লড়তে পারে এবং পাঠ হতে পারে। একজন অসৎ ব্যক্তি এবং অযোগ্য ব্যক্তি কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে পারে না। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। দ্যাট ইজ আওয়ার লাইন। এর বাইরে পৃথিবীতে কোনো যুক্তি নাই। আমাদেরকে গণতন্ত্র শেখাতে আসবেন না, সারাদিন বসে থেকে এগুলো নিয়ে। এগুলোর মধ্যে I personally drowned in democratic process or this kind of situation, ladies and gentlemen, apart from my professional life. সুতরাং আমাদেরকে শেখাতে আসবেন না। আমরা জানি গণতন্ত্র কাকে বলে, গণতান্ত্রিক প্রক্রিয়া কাকে বলে, প্রার্থীর যোগ্যতা কেন, এবং এই 8 বছরের পৃথিবীতে আমি বলি বাংলাদেশের গণতন্ত্র যদি বলেন যে আমাদের গণতন্ত্র আমাদের বিভিন্ন দল থেকে আবিষ্কার, বিভিন্ন পরিবার থেকে আবিষ্কার, না, গণতান্ত্রিক একটা ইউনিভার্সাল সিস্টেম আছে। আমি বলি, সুতরাং এই ইউনিভার্সাল সিস্টেমে গণতন্ত্রের সংজ্ঞা, গণতান্ত্রিক প্রক্রিয়া, characteristics of a democratic country, characteristics of the candidate of a democratic or in a democratic country, ladies and gentlemen, we are very aware of it. সুতরাং আমাদেরকে নতুন চিন্তা চেতনা ধারণা দিলে আমরা এটা নেব না এবং আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি একজন প্রার্থীর যোগ্যতা, প্রার্থী দ্বারাই একটা ভালো দল গঠিত হয়। যখন একটা ভালো দল গঠন হয় সেই দল থেকে আমরা সর্বোচ্চ সুশাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সেটা আমরা আশা করতে পারি। কোনো অযোগ্য গ্রুপ অফ মানে এন্টিটি অথবা এন্টারপ্রাইজ এখান থেকে বাংলাদেশ অন্তর্কে যাই হোক পৃথিবীর কোথাও সুশাসন সম্ভব না। এটা একটা খবর দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। খবরটা হচ্ছে এই, খালেদা জিয়ার জন্য নাকি উদ্বিগ্ন শেখ হাসিনা। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বিগ্ন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই খবরে বলা হচ্ছে যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর। খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালের নিরাপত্তা জোরদার করা বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন। এখন বলেন, এই খবরটা প্রকাশ হবার পর আমি ইত্তেফাকে দেখছি খবরটা, ভারতীয় পত্রিকাগুলো দেখিনি। ভারতীয় পত্রিকাগুলোর বলা দিয়ে হয়তো ইত্তেফাকে এই রিপোর্টটি করেছে। সেই অর্থ দাঁড়ায়, আমি এই জন্য বললাম যে একে হাসবো নাকি কাঁদবো, যার কারণে আজকে এই পরিণতি। শেখ হাসিনা একটা ফেক মানে মামলা, একেবারে মিথ্যা মামলা। এটা বোঝাই যাচ্ছে যে এই মামলা একটা বাতিলযোগ্য। এই মামলায় অনেক টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতির কারণে হয়তো কিছু জরিমানা হতে পারে, আইন আদালতের বিষয়, আদালতকে ইনফ্লুয়েন্স করে হয়তো জরিমানা পর্যন্ত করা যেতে পারে। কিন্তু তাই বলে 3 বছর উচ্চ আদালতে যাওয়ার পর উচ্চ আদালত আরো মানে মহা সমারোহে সেটাকে 7 বছর করে 10 বছর দণ্ড দিল। তারপরে 2018 সালে তারপরে করোনা মহামারী হওয়ার পর দেখলো যে কারাগারি মারা গেলে একটা বিশাল একটা ঘটনা ঘটে যাবে, তারকে শর্ত সাপেক্ষে মুক্তি দিল। বাসায় থাকতে হবে, তিনি কোনো রাজনৈতিক কথাবার্তা বলতে পারবে না, কোথাও যেতে পারবে না, শুধু হাসপাতাল আর বাসা। এইভাবে একটা বন্দি জীবনের মধ্যে থাকলো এবং তখন খালেদা জিয়ার আস্তে আস্তে বিভিন্ন অসুস্থতার খবর আসতে থাকলো। চিকিৎসা দরকার ছিল, উন্নত চিকিৎসা দরকার। পরিবার এবং দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন করা হলো। এমনকি বিভিন্ন ব্যক্তিবর্গ যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট না সবাই আবেদন করলো। আমি আওয়ামী লীগেরও জানি, তারা তো আর কথা বলতে পারে না, তারাও আসলে মানে একটা অস্বস্তিতে ভুগছিল। বহু নেতা বলছিল যে এটা ঠিক হচ্ছে না। শেখ হাসিনার এই নিষ্ঠুরতা শেষ পর্যন্ত তিনি দেননি। শুধু তাই না, তার অসুস্থতা নিয়ে উপহাস আমি বারবার বলি যে এখনো আমার কানে বাজে তার কথাগুলো। লন্ডনের দলীয় কর্মী সবাই বলছিল যে প্রতিদিন তো শুনি মরে তো না, বয়স তো কম হলো না, ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো কথা, সবগুলো কথা আমার মনে নেই, কিন্তু এই কথাগুলো আমার মনে আছে। এই ধরনের উপহাস করলো যাকে নিয়ে, তার মানে তার মৃত্যু সে কামনা করতেছে মনে প্রাণে। সে এখন উদ্বেগ প্রকাশ করতেছে, তার মানে দ্রুত সুস্থতা কামনা করতেছে, প্রার্থনা করতেছে। এটা বিশ্বাসযোগ্য? আজকে নিজে বেকায়দায় তখন উদারতা দেখাচ্ছে, যখন ক্ষমতা ছিল, কিছু করার ছিল, তখন করলো না। তখন কত আইনের দোহাই দিল, অথচ আইনজ্ঞরা বলল যে এই যেহেতু তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে, ওই আইনের অধীনেই তাকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া যায়। স্বাধীন মালিক ক্যাটাগরিক্যালি আইনের ধারা উল্লেখ করে বলে দিল যে বিশেষ আইনে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই বিশেষ আইনে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া যায়। এই মানবিকতা তাকে স্পর্শ করলো না। করবে কেন? কারণ খালেদা জিয়াকে তো ওই অবস্থায় রাখছে। এর বাইরে তো বহু মানুষকে সে ওই যে কি বলে আয়নাঘরে বন্দি করে রাখছে, বিভিন্ন সেলে, বিভিন্ন গোপন কারাগারে বন্দি করে রাখছে বছরের পর বছর। তো তার যদি মানবিকতা থাকতো তাহলে তাদেরকে তো বিচার করতো, অপরাধ অথবা তাদের ছেড়ে জানে যে তাদের বিরুদ্ধে কোনো অপরাধ নেই, সেজন্য তাদেরকে যে গোপন সেলে রাখতে পারে প্রচুর মানুষকে। এইরকম নিষ্ঠুরতা যার মধ্যে, দানবীয় মনোভাব, সে তো খালেদা জিয়ার জন্য সেই আচরণটাই করবে। এখন উনি মানবিক, এখন উনি অনেক উদার। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।